71-এ যখন আমরা লিবারেশন ওয়ারে আমরা জিতলাম, তারপরে যেই আমাদের যে ডিসিলিউশনমেন্ট, এই ডিসিলিউশন পর পুরো একটা ডিকেড আমরা খতমের রাজনীতি করেছি। খুব সিরিয়াস আলাপগুলো হয় নাই। আমাদের ইয়াং যারা রিপোর্টার ছিলেন, ইয়াং যারা ফাইন্যান্স মাইন্ড ছিলেন, তারা ছোট ছোট পার্টি করেছেন, আন্ডারগ্রাউন্ডে গেছেন। আর যারা গভর্নমেন্টে ছিলেন তারাও একটা থাগিস বাহিনী বানিয়েছেন, একটা জনগণের উপরে একটা ভয়ঙ্কর রকমের একটা ফ্যামিন চাপিয়ে দিয়েছেন। মানে আপনি যদি পুরো 70-এর দশকটা দেখেন, এটা খালি খুনাখুনির দশক। এ ওকে খুন করছে, এ ওকে খুন করছে। তা আমরা ওই ওই সময় কোনো রিফর্মের কথাগুলোই ছিল না। পরে যে জিয়াউর রহমান এসে এক ধরনের ডিসিপ্লিন উনি ইম্পোজ করলেন, আমি বলতে পারবো। ওনার ভীষণটা সত্যিকার অর্থে, যেটা লরেন্স জিরিং বলেন যে আধুনিক বাংলাদেশের যত ইনস্টিটিউশন মোস্টলি তার সময় বিল্ড আপ করা। এই পরে যে আপনি দেখেন, আমরা ওই সময় কিন্তু এটা ফেল করেছি খতমের রাজনীতির কারণে। আমাদের ফাইন্যান্স মাইন্ডরা আমাদের সামনে কি ভীষণের বাংলাদেশ চাই সেটা নিয়ে ডিবেটই হয় নাই। বরঞ্চ ছিল যে আপনি দেখেন না, 1972-তে জাস্ট 6 মাস পরেই 71-এর কর্নেল জিয়াউদ্দিন হলিডেতে বিখ্যাত লেখা লিখলেন। উনি হ্যাপি না, মানে ওনার যেটা হচ্ছে উনি ডিসলিউশন হয়ে গেলেন। তারও পরে যে 73-74-এ এসে রক্ষী বাহিনী ভার্সাস জাসদ, আমার খালা, আমার মনে আছে আমার খালা থাকতেন ঝিনাইদা, উনি উনি ওনারা মাসের পর মাস বাসায় থাকতে পারতেন না রক্ষী বাহিনীর অত্যাচারে। ওনার হাজবেন্ডরা ওই আন্ডারগ্রাউন্ডের পার্টি করতেন। এরপরে যে আমরা 80s-এর দশকটা একটা আমি বলবো যে লস টিকেট, আমরা কিছুই করতে পারিনি। তারপরে এই পুরো গভর্নমেন্টটা আনরাভেল হয় দুইটা মেজর ফ্লাডে, এবং এটার ফলে যেটা হয় যে আমরা আবার আমাদের মানে এই গভর্নমেন্টটার তার যে সাম সর্ট অফ যে স্ট্যাবিলিটি সে ব্রুটালি ইম্পোজ করছিল সেটা আনরাভেল হয়ে যায়। পরে আমরা মহৎ একটা ডেমোক্রেটিক আন্দোলন পেয়েছি। কিন্তু তারপরে যেটা সলিউশন 7 পার্টি আর 15 পার্টির ওয়েস্টমিনিস্টার, ওইটা আনরাভেল করতে 15 বছর লেগেছে। জাস্ট 15 বছরের মধ্যে আমরা কেয়ারটেকার সিস্টেম কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছি। কোন ধরনের আমাদের মানে এটা দুইটা পার্টি প্রথমটা ঠিক মতো করার পরে পরের ইয়েতে এসে সবাই রেসলেস হয়ে পড়লেন যে না, এই জায়গাটায় আমরা আমাদের মানে আমরা যেভাবে কেয়ারটেকার গভর্নমেন্টে যাচ্ছি, আমরা আমাদের মতো করে আমরা এটাকে এটাকে গড়ে নিব, সেটার ক্ষেত্রে কি এই সমস্যাটা তৈরি হয়। এবং পরবর্তীতে হাসিনা তো পুরো এটাকে কবরে ঢুকিয়ে দেন। এবং আপনি 2007-08-এ দেখেন অ্যানাদার লাইক, প্রথমে যখন মিলিটারি টেক ওভার হলো, কারো কারো মধ্যে আমি এনথুসিয়াজম দেখেছি, বাট এটা একটা ব্রুটাল গভর্নমেন্ট ছিল। লোকজনকে নিয়ে যে এক্সট্রাক্টেড করা হতো তাদের কনফেশন, এবং ওগুলো আবার সিডি পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন পত্রিকায়। একমাত্র বোধহয় নিউজ ছাড়া কোনো সমস্ত পত্রিকা আমরা ওই গভর্নমেন্টকে কোঅপারেট করেছি, তাদের সিডি গুলো ছাপিয়েছি। আমরা অবলিভিয়াস ছিলাম যে পুরো ইয়েটা মানে কনফেশন গুলো তাকে ব্রুটালি টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছে। এবং ওই পুরো গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখবেন যে এটা খুব ফলো করে হচ্ছিল, যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে ইয়ে করা, যেন এবং ওইটাকে হাইপ আপ করা হলো যে বাংলাদেশে এই প্রথম ট্রুলি অর্থে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলেন। আপনি যদি ওই পুরো 2 বছরে দেখেন, রিফর্মের কল খালি ওই একটাই, এর বাইরে কোনো রিফর্ম হয়নি। দ্যাট ওয়াজ এ হিউজ ফেইলিউর। পুরোপুরি এইটার চেয়ে বড় ফেইলিউর আর কিছু হয় নাই। আমাদের তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট তো হয় নাই, বরং আরো গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কি করা হয়েছে, যতগুলো বিচার দেখেন বিচারগুলো কি হয়েছে, কিছুই হতো না। তো আমরা এখন যেই জায়গায় এসেছি, 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি। এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ড গুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। এই রেস্টলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করছে। সবাই সকালে উঠে দা অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই, আমার রাত 1টা-1:30 পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয়, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, ইয়ে কোন, আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের
কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন? একেতে হচ্ছে ডায়াসপোরা একটা রেসলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন, একে সরান ওকে সরান, একে আনেন একে আনেন ওকে আনেন। আপনার কোন ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না। এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি, উনি কি ওনার পার্সোনাল বেনিফিটের কারণে বলছেন নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন। কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোইং এদের, এই পুরো জাতিকে পুরো বিভিন্ন গ্রুপকে তারা ইয়ে। আমি কালকে গ্রামে গিয়েছিলাম, আমাকে একজনের ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না, ওরিড হয়ে গেলেন তোমার সিকিউরিটি থাকা উচিত। সে হয়তো আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না, এমন কেউ তো হয়তো আরো সিরিয়াস ইয়ে নিতে পারে। তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন মনে হচ্ছে একটা সেন্স অফ আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশন গুলো তো মানে ক্যাম্পাস গুলোতে ছিল বা ফ্রেন্ড মহলে ছিল, এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা এভরিওয়ান ইজ বিং ইনফেক্টেড। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি, আমরা ডিবেট করছি, এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না। এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপির 31 দফার আমলের থেকেই শুরু হয়ে ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে। এখানে খসরু ভাই আছেন, খসরু ভাই আমার মনে হয় যে উনি ওই সময়টা অনেকগুলো ডিবেট লিড করেছিলেন। তো এখন যেগুলো ডিবেট হচ্ছে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইন্টেন্সিভলি ডিবেটগুলো হোক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে। কি বাংলাদেশ চাই, যেই ডিবেটগুলো 1770-80 দশকে আমেরিকায় হয়েছে তার ফসল আমেরিকান পিপল 200 বছর 250 বছর ধরে পাচ্ছেন। সেই সেই টমাস জেফারসন বা জন জেরা যেই ধরনের বা আলেকজান্ডার হ্যামিল্টনরা যেই ডিবেটগুলো করেছিলেন সেই ডিবেট নিয়ে এখনো আমেরিকা ওইটাকে নিয়ে বারবার ওই একই শব্দ বারবার বলছেন, একই ওইটাকে এটা নিয়ে এখন আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার ওইটা নিয়ে ডিবেট করছেন। অথচ আমরা ফেল করছি, আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না। আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট হলো এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে, আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট। আমরা কোনটা ডেলিভার করতে পারবো, শর্ট টার্মে কি পারবো বা লং টার্মে কি পারবো। এবং সেই লক্ষ্যে এই যে 6টা যে মেজর কমিশন করা হয়েছে সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা আয়োজন আমি বলবো। আপনি দেখেন জুডিশিয়ারি ক্ষেত্রে আমাদের বছরের পর বছর ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা একটা ব্রোকেন একটা সিস্টেম। পুরো ক্রিমিনাল জাস্টিস, আমি একজনকে ক্রিমিনাল বানাচ্ছি আসলে তারকে টর্চার করে তার থেকে কনফেশন এক্সট্রাক্ট করে। আপনি প্রত্যেকটা 72 থেকে এই 2024 পর্যন্ত যতগুলো সিরিয়াস মামলা আছে, ক্রিমিনাল কেস আছে, প্রত্যেকটার আপনার ভার্ডিক্ট এসছে বা রেজাল্ট আসছে থ্রু সাম সর্ট অফ টর্চারের মাধ্যমে। কাউকে আমি টর্চার করে তার থেকে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছি এবং সেই অনুযায়ী আমি আমার ইয়েকে, এটা একটা ম্যাসিভ ফেইলিউর। আমাদের পুলিশ ব্যবস্থাতে একটা পুরোটা ইনভেস্টিগেশনটা আছে হচ্ছে আপনার কনফেশনের উপরে। আর কনফেশন করতে এমনও দেখা গেছে যে আপনি দুইজনকে মেরে বলে এই তুই এই মেয়েকে মেরেছিস, ওরা এত টর্চারের ফলে রাজিও হয়েছে হ্যাঁ আমরা ওকে মেরেছি। তারপরে ওদেরকে যখন কেসের যখন ট্রায়ালের সেন্টেন্সিং আসলো তাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। এটা 6 মাস পরে ডেথ সেন্টেন্সে 6 মাস পরে ওই মেয়ে এসে হাজির, অথচ তাদেরকে জোর করে বলানো হয়েছে যে এই মেয়েটা। এবং এটা কিন্তু একটা না, সবগুলো দেখেন আপনি ইদানিংকার যতগুলো বড় বড় কেসগুলো দেখেন এগুলো তো, এগুলো নিয়েও তো ডিবেট হওয়া উচিত। আমরা কি আমাদের তো রুল অফ ল তো তৈরি করতে হয়। আমরা শুধু কনস্টিটিউশনাল ডিবেট গুলো করছি বা জুডিশিয়ারি ডিবেট গুলো, অন্যান্য ইলেকশন কমিশনের ডিবেট গুলো করছি, তো আমাদের পুলিশ ব্যবস্থা কি চাই? আমাকে যে ফ্রেমিং করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাকে টর্চারের মাধ্যমে ফ্রেমিং করা হচ্ছে।
এইগুলো তো আসে। আমি পুলিশের ইনভেস্টিগেশনটা কতটুকু আমি বলতে পারি যে আমি বেটার একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে। তো আমরা এই জন্য যে 6টা কমিশনের কথা হয়েছে, আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব, এবং আমাদের তরফ থেকে আমরা যতটুকু ফ্যাসিলিটেশন করা উচিত এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। কিন্তু সত্যিকার অর্থে কি, আপনি যদি সারা বাংলাদেশটা ঘোরেন, আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে, দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে, প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন। আমরা এখানে থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। পুরো আমরা যেন টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 থেকে 1980s এর করেছেন, আমরা ওই রকম করি যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। সেটার জন্যই আমরা সবাইকে মানে ডিভোটের জন্য আহ্বান জানাচ্ছি। সবাই যাতে টেক পার্ট করেন, সবাই যেন তাদেরকে কন্ট্রিবিউট করেন। যিনি পুলিশ অফিসার আছেন তারাও যেন বলেন যে না আমরা যা করেছি আমাদের এটা ঠিক হয় নাই, লেটস বিল্ড আপ আওয়ার পুলিশ ফোর্স। যারা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন বা ম্যাজিস্ট্রেট কোর্টে ছিলেন, তাদের তরফ থেকেও আমরা ডিবেটটা আশা করছি। তারাও যেন বলেন যে তাদের যেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে তারা বছরের পরে যে অভিজ্ঞতা, সেগুলো নিয়ে তারা যেন সেমিনার করেন। একা শুধুমাত্র পলিটিক্যাল পার্টি করবে তা না, এখানে এই রাষ্ট্র বিল্ডিং এ সবাই আছেন, সবাই এটার মধ্যে জয়েন করা উচিত। স্টুডেন্টরা তো আছেনই।